সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। B.Sc ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্সের ধারাবাহিক লেকচারে আপনাকে স্বাগতম। এখন আপনাদের সামনে যে টপিকস নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি ক্যাপাসিট্যান্স অফ স্ফেরিক্যাল ক্যাপাসিটর। এটি 22 নম্বর লেকচার। এর পূর্বে আমি সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স নির্ণয় করেছিলাম। এখন এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স নির্ণয় করব, অর্থাৎ একটি গোলকের ক্যাপাসিটর গোলক আকারের শেপের ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স নির্ণয় করব। এখানে চিত্র লক্ষ্য করেন, একটি গোলক ক্যাপাসিটর মূলত দুইটি সেলের সমন্বয়ে গঠিত। কয়টি সেল? দুইটি সেল। তো এই যে একটি সেল, আর এর মধ্যে আরেকটি সেল থাকে। তো একে বলা হয় ইনার সেল, একে বলা হয় আউটার সেল। মাথায় থাকবে? ওকে। তো ইনার সেলের রেডিয়াস হলো স্মল এ, আউটার সেলের রেডিয়াস হলো স্মল বি। এখন আমরা সাধারণত খুব ইজি মেথডে যে কোনো শেপের আকার আকৃতির ক্লোজ বদ্ধ আকার আকৃতির তার মধ্যে পার্টিকেল মান নির্ণয়ের জন্য সবচাইতে যুগোপযোগী পদ্ধতি হিসাবে গাউসিয়ান থিওরিকে অ্যাপ্লাই করে আমরা কাজ করি। সো গাউসিয়ান সারফেস হলো এমন একটি সারফেস যেটা ক্লোজ সারফেস, বদ্ধ সারফেস হবে। তো এই সেল, আউটার সেল এবং ইনার সেল দুই সেলের অভ্যন্তরে একটি ডট আকৃতিতে আমি যে শেপ নিলাম সেটাও স্ফেয়ার বা গোলক, কিন্তু এটাও ক্লোজ। ঠিক আছে? তো একে আমরা বলবো কি? গাউসিয়ান সারফেস। এই যে ডটেড আকৃতির যে সারফেসটি নিলাম তাকে কি বলা হয়? গাউসিয়ান সারফেস। তো কেন্দ্র থেকে বা মূলবিন্দু থেকে এই গাউসিয়ান সারফেসের পর্যন্ত দূরত্ব বা রেডিয়াসকে আর দ্বারা ডিনোট করলাম। ওকে। এখন আপনারা লক্ষ্য করেন যে যদি ইনার সেলের আউটার সারফেসে পজিটিভ চার্জ দেওয়া হয়, তাহলে পজিটিভ চার্জ আউটার সারফেসে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় অবস্থান করবে। ইজ দ্যাট ক্লিয়ার? পজিটিভ চার্জ দেওয়া হয় ইনার সেলের আউটার সারফেসে, বাইরের সারফেস বা তলে যদি পজিটিভ চার্জ দেওয়া হয় তাহলে তা ইউনিফর্মলি বা লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকবে। আর চার্জের ইন্ডাকশন নীতি অনুযায়ী আউটার সেলের ইনার সারফেসে নেগেটিভ চার্জ ইউনিফর্মলি আবিষ্ট হবে। কি হবে? ইনডিউসড হবে বা আবিষ্ট হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ভাইয়া, ঠিক আছে? ওকে। এখন আপনারা লক্ষ্য করুন যে এই যে পজিটিভ চার্জ, ও বিন্দুতে মনে করেন একটি চার্জ আছে। তো চার্জ আর পজিটিভ চার্জ কি করতে চাইবে? একে অপরকে বিকর্ষণ করতে চাইবে না? তাহলে তাদের ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন কোন দিকে হবে? আউটওয়ার্ড, বাইরের দিকে। এ শূন্য বাইরের দিকে। ঠিক আছে ভাইয়া? ওকে, বাইরের দিকে। তো এখন লক্ষ্য করেন যে ও পয়েন্ট থেকে গাউসিয়ান সারফেসের যে কোনো একটা পয়েন্ট পি পয়েন্ট ধরলাম এবং ক্ষুদ্র এরিয়া ডিএস ধরলাম। কি? এটা হলো ক্ষুদ্র এরিয়া ডিএস। এখন ইলেকট্রিক ফিল্ডের দিক আউটওয়ার্ড, বাইরের দিকে। অন্যদিকে এনক্যাপ মানে এই একক ভেক্টর ইলেকট্রিক চার্জগুলা পরস্পর নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে তার সারফেস বা তলের কাছাকাছি অঞ্চলে। তো সেটাও কি? বাইরের দিকে যাবে। তো এনক্যাপ হলো তার ইউনিট ভেক্টর। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং তাদের যে চার্জের ইন্ডাকশন কৃত ডিরেকশন সেটা কি? সিমিলার বা সমান্তরাল। আর সমান্তরাল অবস্থায় থিটা হলো 0 ডিগ্রি। যদি পারপেন্ডিকুলার হতো তাহলে থিটা 90 ডিগ্রি হতো। বুঝতে পারছেন? কিন্তু এখানে হলো সমান্তরাল, তাই থিটা 0 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমরা মূল টপিকসে চলে যাই।
আচ্ছা, এখানে একটা বিষয়, এই যে আউটার সারফেস সেলের ইনার সারফেসে যে নেগেটিভ চার্জ আছে, সেই নেগেটিভ চার্জের ইন্ডাকশন নীতি অনুযায়ী কি হবে, বাইরের আউটার সেলে কি হবে, পজিটিভ চার্জ ইনডিউসড হবে, কিন্তু পজিটিভ চার্জগুলোকে আমরা একক চার্জ হিসাবে কি করব, গ্রাউন্ড করে দেব। কি করব, গ্রাউন্ড করে দেব। ক্লিয়ার? তাহলে পজিটিভ চার্জ না লিখে একটাই পজিটিভ চার্জকে দেখায় দিয়ে গ্রাউন্ড করে দিলাম। অর্থাৎ গ্রাউন্ড করে দিলাম কেন, মনে করেন এই যে আউটার সারফেসে একটা ক্যাপাসিটর আমি হাতে ধরলাম, ক্যাপাসিটরের মধ্যে চার্জ সঞ্চিত আছে, তা আমি যদি বডি টাচ করি সাথে সাথে আমি শক পাবো না, অর্থাৎ আমাকে শক করবে না। তো শক থেকে বাঁচার জন্য কি করতে হবে, আউটার সারফেসে যেন কোনো চার্জ না থাকে, তার জন্য ওই চার্জগুলোকে কি করে ফেলা হয়, গ্রাউন্ডিং করে ফেলা হয় বা আর্থিং করে দেওয়া হয়। ওকে, এবার চলুন, যদি আমাদের প্রশ্ন করা হয় যে ক্যাপাসিট্যান্স অফ এ স্ফেরিক্যাল ক্যাপাসিটর, একটি গোলকীয় ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স নির্ণয় করুন, তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করব। এ স্ফেরিক্যাল ক্যাপাসিটর কনসিস্ট অফ টু কনসেন্ট্রিক spherical cells of radii A and B, অর্থাৎ দুইটি কনসেন্ট্রিক গোলক সেলের সমন্বয়ে একটি স্ফেরিক্যাল ক্যাপাসিটর গঠিত এবং যাদের ব্যাসার্ধ যথাক্রমে A and B, ইনার সেলের ব্যাসার্ধ A, আউটার সেলের ব্যাসার্ধ B। As a Gaussian surface we draw a sphere of radius r, অর্থাৎ এই দুই সেলের অভ্যন্তরে একটি ডটেড আকৃতির যে ক্লোজ সারফেস নিলাম, একে কি বলা হয়, গাউসিয়ান সারফেস বলা হয়, যার ও পয়েন্ট থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ স্মল আর। কনসেন্ট্রিক উইথ টু স্ফেরিক্যাল সেলস, অর্থাৎ দুই স্ফেরিক্যাল সেলের সাথে আমরা একটা গাউসিয়ান সারফেস নিলাম। অ্যাকর্ডিং টু গাউস ল, ইলেকট্রিক ফ্লাক্স থ্রো গাউসিয়ান সারফেস ইজ গিভেন বাই, গাউস ল এর সূত্র থেকে আমরা জানি সারফেসে প্রতি একক ক্লোজ পথে যে পরিমাণ চার্জ জমা হয় তা 1/ε0 এর টাইমস বা গুণক। ঠিক আছে, সেখান থেকে আমরা ফ্লাক্সের পরিমাণ পাই। এখন এই ক্ষুদ্র ডিএস অঞ্চলের মধ্যে কি পরিমাণ ফ্লাক্স জমা হচ্ছে, d∅ ই ভেক্টর ডট ইলেকট্রিক ফিল্ড ইন্টু তার ক্ষেত্রফল। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে বা প্রতি ক্ষেত্রফলে ক্ষুদ্র ক্ষেত্রফলে যে ক্ষুদ্র ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেই দুইটাই যেহেতু ভেক্টর রাশি, তাই ভেক্টর রাশির ডট গুণন সমান ক্ষুদ্র ফ্লাক্স পাওয়া যায়। এখন এই ক্ষুদ্র এরিয়া থেকে এবার টোটাল গাউসিয়ান সারফেসের মধ্যে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া আছে সবগুলোকে একত্রিত করতে চাই, কার মাধ্যমে, ইন্টিগ্রেশনের মাধ্যমে। সো ইন্টিগ্রেশন মেথডে যখন আমরা ক্লোজ, এর নাম হলো ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ লুপ, বদ্ধ লুপের মধ্যে ইন্টিগ্রেশন করলে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এবার ফাই সমান এটা, তাহলে আমরা বলতে পারি ক্লোজ ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ সারফেস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কিউ অপন ε0, আর দুই ভেক্টরের ডট গুণন সমান ভাঙলে ই ডিএস কস থেটা, আর থেটা সমান 0 ডিগ্রি, মানে কস 0 ডিগ্রির মান 1। সো ই হলো কনস্ট্যান্ট মান, বাইরে রাখলাম, ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ সারফেস ডিএস কিউ অপন ε0। এবার এই যে ডিএস সমান কি বাবা, এটা একটা গোলক, তো গোলকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, 4πr²। এই গাউসিয়ান সারফেসের কথা চিন্তা করেন, বাইরেরটা না ভেতরেরটাও না, মধ্যের সারফেস হলো গাউসিয়ান সারফেস, আর আমরা গাউসিয়ান সারফেসের মধ্যেই আমরা ক্ষেত্রফল দিয়ে ক্যাপাসিট্যান্স নির্ণয় করার চেষ্টা করছি। ঠিক আছে, তো গাউসিয়ান সারফেস সেটাও একটা যেহেতু গোলকের ক্ষেত্রফল কি 4πr², তাহলে ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ সারফেস ডিএস এর মান 4πr² বসাই দিলাম, কিউ অপন ε0। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু এই 4πr² এদিকে পাঠাই দিলে কি হয়, কিউ বাই 4πr² ε0, ইকুয়েশন 2। এবার আমরা জানি অ্যাকর্ডিং টু পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বাট অ্যাজ উই নো, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট অনুসারে আমরা জানি
যে E ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রিলেশন থেকে আমরা জানি নেগেটিভ সাইনের গুণক। ঠিক আছে, একে 3 নম্বর সমীকরণ ধরলাম। ইউজিং 2 আর 3 উই গেট, কারণ এই যে ই এর মান এখানে আমরা বসাই দিব, তাহলে আমরা বলতে পারি মাইনাস ডিভি বাই ডিআর ইকুয়ালস টু, এই মাইনাসটা এদিকে একবারই পার করে দিলে কিউ আপন 4 পাই আর স্কোয়ার এপসিলন নট ইন্টু ডিআর। ঠিক আছে, বুঝতে পারলেন না? আচ্ছা, আমরা 2 নম্বর সমীকরণে কি পাইছি? ইকুয়াল টু কিউ আপন 4 পাই আর স্কোয়ার এপসিলন নট, এটা হলো 2। আর 3 নম্বর ইকুয়েশন কি পাইছি? মাইনাস ডিভি বাই ডিআর। এখন এটা সমান ই সমান এটা, এই সমান এটা, তাহলে আমরা কি বলতে পারি? 2 আর 3, তাহলে কিউ আপন 4 পাই আর স্কোয়ার এপসিলন নট ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর লেখা যায়। এখন আমাদের ডিভি বের করতে হবে, তাহলে ডি আর মাইনাস এগুলোকে এদিকে পার করে দিলে কি লেখা যায়? মাইনাস কিউ আপন 4 পাই আর স্কোয়ার এপসিলন নট, আর এই ডি আর ভাগ আছে এদিকে যাইলে কি হবে? গুণ হবে, ইকুয়াল টু ডিভি লেখা যায়। জাস্ট এটাই লেখা হয়েছে এখানে। ওকে, এবার উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন করলে সিমিলার প্রসেস, আউটার সেল থেকে চার্জ ইনার সেলে প্রবেশ করতেছে। সো লোয়ার লিমিট বি, আপার লিমিট এ মাইনাস এত। এবার কনস্ট্যান্ট মানগুলোকে বাইরে রাখলাম, আর স্কোয়ার পরিবর্তনশীল। সো আর স্কোয়ারের ইন্টিগ্রেশন কি বলেন তো? এই যে করে দেখাচ্ছে ইন্টিগ্রেশন, এখানে বি আছে, এ আছে, 1 বাই আর স্কোয়ার আছে ইন্টু ডিআর, তাই না? তো প্রথমে আমরা কি করতে পারি? বি এ আর স্কোয়ার নিচে আছে, ওপরে উঠালে কি আর টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিআর। এবার ইন্টিগ্রেশনের সূত্র কি? ওপরে পাওয়ার যদি থাকে পাওয়ার 1 যোগ হয় এবং প্রাপ্ত ফলাফল পাওয়ার দিয়ে ভাগ করা হয়। তাহলে আমরা কি করব? আর পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই এই যে মাইনাস 2 প্লাস 1 হলে কি হয়? মাইনাস 1, তো মাইনাস 1 দ্বারা ভাগ, এরপরে লিমিট বসাই দিব এ বি। এটা হলো ইন্টিগ্রেশনের নিয়ম। তাহলে কি আর পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 লেখা যায় এ বাই বি। এবার এই মাইনাস 1 গুণ আছে, তাহলে মাইনাস, আর আর ইনভার্স 1 মানে কি 1 বাই আর সমান কি এ বাই বি লেখা যায়। এবার লিমিট বসাইলে কি হয়? মাইনাস 1 বাই এ, আর সূত্রের মাইনাস আর মাইনাস প্লাস 1 বাই বি লেখা যায়। তাহলে আমরা কি বলতে পারি? 1 বাই বি মাইনাস 1 বাই এ। ক্লিয়ার? এই যে এই পর্যন্ত ওটাই করা হয়েছে, বাকি কি লসাগু করলে এ বি, বি মাইনাস এ। যেখানে আগে থেকে একটা মাইনাস ছিল না, এই মাইনাসটাকে যখন গুণ করে দিব তখন কি হবে? এটা কি হবে? মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস, তখন আবার ঘুরিয়ে এরূপ হবে। বুঝতে পারেননি? আচ্ছা, সূত্রে মানে প্রথমে ইকুয়েশনে একটা মাইনাস ছিল, তাহলে কি হবে? 1 বাই বি, তাহলে প্রত্যেক জায়গায় কি মাইনাস সামনে আছে একটা, তাই না? মাইনাস মাইনাস মাইনাস, তাহলে আমরা কি বলতে পারি? এই মাইনাসটা যখন গুণ দিব তখন কি হয়ে যাবে? 1 বাই এ মাইনাস 1 বাই বি লেখা যায়। এবার লসাগু করেন এ বি, তাহলে বি মাইনাস এ। ক্লিয়ার? জাস্ট এটাই লেখা হয়েছে, বি মাইনাস এ বাই এ বি। ঠিক আছে, এবার ক্যাপাসিট্যান্সের বেসিক ল থেকে আমরা জানি যে কোনো একটা ক্যাপাসিটরের এক প্রতি একক বিভব পটেনশিয়াল ডিফারেন্সে যে পরিমাণ চার্জ সঞ্চিত হয় তাকে কি বলে? ওই ক্যাপাসিটরের সঞ্চিত ক্যাপাসিট্যান্স বলে, তাই না? তাহলে একে 5 নম্বর সমীকরণ ধরলাম। লক্ষ্য করুন যে ভি এর মানটা পাইছি না, সেটা এই 5 নম্বর সমীকরণে ভি এর জায়গায় বসাই দিব। বসাই দিলে কি হয়?
যে কিউ কিউ কাটা যায়, 4πε0 ওপরে উঠে যায়, বাকি কি এ বি ওপরে উঠে যাবে আর বি মাইনাস এ নিচে থাকবে। তাহলে ক্যাপাসিট্যান্স সমান 4πε0 এ বি বাই বি মাইনাস এ। তাহলে যদি কোনো স্ফেরিক্যাল বা গোলক ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স নির্ণয় করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা এই পর্যন্ত বের করে দেখাবো, শো করব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।